হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 15টা ক্লাস দিয়েছি, আজ থাকছে 16 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসটি থাকছে নদিয়া জেলার আজকের যে ইন্টারভিউ প্রক্রিয়া ছিল, তো সেই ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে কিন্তু আজকের ক্লাস করাবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানা হয়ে যাবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে বায়ুতে উপস্থিত কয়েকটি নিষ্ক্রিয় গ্যাসের নাম বলুন। বায়ুমণ্ডলে উপস্থিত প্রধান কয়েকটি নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস হলো আর্গন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। ঠিক আছে, তো এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে যে নিষ্ক্রিয় গ্যাসটি আছে সেটি হচ্ছে আর্গন। কত পার্সেন্ট রয়েছে? 0.93%। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও যে বায়ুতে উপস্থিত নিষ্ক্রিয় গ্যাসগুলিকে আমরা নিষ্ক্রিয় বলি কেন? নিষ্ক্রিয় বলার কারণ কি? উত্তর হচ্ছে যে বায়ুতে উপস্থিত নিষ্ক্রিয় গ্যাসগুলিকে আমরা নিষ্ক্রিয় বলি তার কারণ এদের স্থিতিশীল ইলেকট্রন কাঠামোর জন্য এরা স্বাভাবিক অবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদেরকে আমরা নিষ্ক্রিয় বলে থাকি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে একটি ঘরে যদি 100% অক্সিজেন থাকতো এবং আমরা সবাই সেই ঘরে থাকতাম তাহলে কি হতো, কি পরিস্থিতি হতো দেখো। তাহলে উত্তর কি হবে দেখো, যে একটি ঘরে 100% অক্সিজেন থাকলে পরিস্থিতি বেশ বিপজ্জনক এবং অস্বাভাবিক হবে। কারণ কি? কারণ হচ্ছে রক্তে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শরীরের বিপাক প্রক্রিয়ার বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এছাড়াও এছাড়াও আর কি দেখা দিতে পারে দেখো, এছাড়া দীর্ঘক্ষণ বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করলে ফুসফুসের কোষ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে শ্বাসকষ্ট, কাশি, ফুসফুসে জল জমা এবং খিঁচুনিও হতে পারে। দীর্ঘমেয়াদে এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করে এবং মানুষের মৃত্যুও হতে পারে। তাহলে যদি কোনো একটা রুমে 100% অক্সিজেন থাকে সেটা কিন্তু মানুষের পক্ষে খুবই ক্ষতিকর। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে বায়ুতে সবথেকে বেশি কোন গ্যাস থাকে এবং সেই গ্যাসের পরিমাণ সবথেকে বেশি কেন? ঠিক আছে, আমরা অনেকেই জানি যে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে না, নাইট্রোজেন। প্রায় 78% বায়ুমণ্ডলে থাকে। কিন্তু এই যে গ্যাসটি বায়ুমণ্ডলে থাকার সবথেকে বেশি থাকার কারণ কী কী দেখে নাও। কারণ হচ্ছে, সবার প্রথম কারণ হচ্ছে যে এর রাসায়নিক নিষ্ক্রিয়তা, যার ফলে এটি সহজে অন্য উপাদানের সাথে বিক্রিয়া করে না এবং স্থিতিশীল থাকে। পরবর্তী হচ্ছে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে নাইট্রোজেন নির্গত হয়, যা বায়ুমণ্ডলে জমতে থাকে এবং বর্তমানেও যেটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। আর একটি কারণ দেখে নাও যে উদ্ভিদ এবং প্রাণীরা সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। যেমন অক্সিজেন নিতে পারে, কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদরা নিতে পারে এবং প্রাণীরা অক্সিজেন নেয়, কিন্তু নাইট্রোজেন সরাসরি বাতাস থেকে প্রাণী বা উদ্ভিদরা নিতে পারে না, কিছু ব্যাকটেরিয়া ছাড়া। সেই কারণে বাতাসে অক্সিজেনের পরিমাণ কিন্তু অনেক সব থেকে বেশি থাকে। ঠিক আছে, তাহলে এই তিনটে কারণ ছোট ছোট করে আমি বলে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলতে কি বোঝায়? চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে এমন এক আধুনিক শিক্ষা ব্যবস্থাকে বোঝায় যেখানে শিক্ষাদানের মূল কেন্দ্রে কে থাকে? শিশু বা শিক্ষার্থী থাকে। তাহলে এই প্রক্রিয়াতে, এই যে পদ্ধতিতে প্রথাগত শিক্ষক কেন্দ্রিক বা পাঠ্যক্রম কেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিশুর চাহিদা, আগ্রহ, সামর্থ্য এবং প্রবণতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এটাই হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, যেটা একটি মডার্ন এডুকেশন সিস্টেম। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে হু এর পুরো নাম বলুন। হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এর যে সদর দপ্তর, এটাও জেনে রাখো, সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত হু এর সদর দপ্তর। ওকে, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে আয়োডিনযুক্ত খাবারের নাম বলুন। এই প্রশ্নটা আমি আগেও করিয়েছিলাম, তো আজকে যেহেতু করা হয়েছে আমি ক্লিয়ারলি আরও ভালোভাবে বলে দিচ্ছি। আয়োডিনযুক্ত প্রধান খাবারগুলির মধ্যে রয়েছে আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ যেমন টুনা, কড, স্যামন,
চিংড়ি, দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দই, পনির এবং ডিমের কুসুমে আয়োডিন থাকে। ওকে, বেশি পরিমাণে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আয়োডিনের অভাবে মানুষের কোন রোগ হয়? আয়োডিনের অভাবে মানুষের গলগণ্ড বা গয়টার রোগ হয়। এছাড়া এর অভাবে শিশুদের মানসিক এবং শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়ে থাকে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে চায়ে কোন ধরনের অ্যাসিড থাকে? চায়ে থাকে ট্যানিক অ্যাসিড। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে প্রথমবার নির্মল বিদ্যালয় পুরস্কার কবে দেওয়া হয়েছিল? পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয়গুলিকে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখাকে মানে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখাকে উৎসাহিত করতে 2012-13 শিক্ষাবর্ষে প্রথম নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া শুরু করে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে পিকক মডেল কি? পিকক মডেল হলো শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য ব্যবহৃত একটি 5 সূচক মানে 5 সূচক বিশিষ্ট সামগ্রিক মূল্যায়ন পদ্ধতি, বা যেটাকে আমরা সিসি বলে থাকি। তো এখানে এই 5টি সূচক কি কি? 5টি সূচক হচ্ছে বা ইন্ডিকেটর হচ্ছে, প্রথমটা হচ্ছে পার্টিসিপেশন বা অংশগ্রহণ। শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী কতটা সক্রিয় থাকছে বা কোনো কাজে বা পড়াশোনাতে কতটা পার্টিসিপেট করছে সেটা দেখা। পরবর্তী হচ্ছে প্রশ্ন করা বা অনুসন্ধানের আগ্রহ, অর্থাৎ শিক্ষার্থীর নতুন কিছু জানার ইচ্ছা বা প্রশ্ন করার প্রবণতা কতটা, সেটাও দেখা হয় পিকক মডেলের মাধ্যমে। পরবর্তী হচ্ছে ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য, অর্থাৎ ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ শিক্ষার্থী যে জ্ঞানটা অর্জন করছে সেটা বাস্তবে সে কতটা প্রয়োগ করতে পারছে, তার কতটা ক্ষমতা দেখা যাচ্ছে, সেটা কিন্তু এই ইন্টারপ্রিটেশন এবং অ্যাপ্লিকেশনের মধ্যে মূল্যায়ন করা হয়। পরবর্তী হচ্ছে এমপ্যাথি অ্যান্ড কোঅপারেশন, শিক্ষার্থীদের দলগত কাজ এবং সহপাঠীদের সাথে মিলেমিশে কতটা কাজ করতে পারছে সেটাও কিন্তু পিকক মডেলে দেখা হয়। আর পরবর্তী হচ্ছে নান্দনিক এবং সৃষ্টিশীলতার প্রকাশ, অর্থাৎ অ্যাস্থেটিক অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন, অর্থাৎ শিক্ষার্থীদের সৃজনশীল যে কাজের ক্ষমতা সেটাও কিন্তু পিকক মডেলের মাধ্যমে দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই 5টা ইন্ডিকেটর আমরা দেখে নিলাম। পরবর্তী প্রশ্ন বলছে যে পিকক মডেলের প্রয়োজনীয়তাটা কী? শিক্ষার্থীদের সামগ্রিক মূল্যায়ন করা, প্রথাগত পরীক্ষার ভীতি দূর করা, শিক্ষণের ক্ষেত্রে শিশুর যে দুর্বলতা বা শিক্ষার্থীর যে দুর্বলতা নির্ণয় করে রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করা, সর্বোপরি শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটানো। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে সিডিপি কি? সিডিপি কি শিক্ষাক্ষেত্রে? সিডিপির ফুল ফর্ম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি। এটি মূলত শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক বৃদ্ধির পাশাপাশি শিক্ষণের কার্যকর পদ্ধতি এবং কৌশলগুলিকে নিয়ে আলোচনা করে। আর সর্বোপরি একজন শিক্ষার্থীর মনস্তত্ত্ব বা সাইকোলজি বুঝতে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি বিশেষভাবে শিক্ষকদের সাহায্য করে থাকে। ঠিক আছে, তাহলে আমি ছোট ছোট করে পয়েন্ট করে বলে দিলাম পুরোটাই। পরবর্তী প্রশ্ন দেখো, যে আর্যভট্ট কে ছিলেন এবং গণিতে তার অবদান বলুন। আর্যভট্ট ভারতীয় গণিতের জনক হলেন বিখ্যাত এবং প্রাচীন ভারতীয় গণিতবিদ এবং জ্যোতিষবিজ্ঞানী আর্যভট্ট। তার গণিতে প্রধান অবদান হচ্ছে প্লেস ভ্যালু সিস্টেমে শূন্যের ধারণা ও পায়ের মান নির্ধারণ করা, এছাড়াও ত্রিকোণমিতির সাইন টেবিল ও সূত্র প্রবর্তন করা। এছাড়াও জ্যোতিষ বিজ্ঞানে আর্যভট্টের বিশেষ অবদান রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন বলছে নদিয়া জেলার একজন মহান ব্যক্তির নাম বলুন। শ্রী চৈতন্য মহাপ্রভু। ওকে, আর ডেমো টপিক বলতে এখানে দেওয়া হয়েছে যেটা আজকে দেওয়া হয়েছে টেন্স দেওয়া হয়েছে, ধ্বনি, তড়িৎ প্রবাহ যেটা মানে অড একটা টপিক, আর আকাশ, আর শিশুদের শূন্যের ধারণা দেয়া, এই কয়েকটা জিনিস মোটামুটি আজকে ডেমো টপিক ছিল। ওকে, তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আর আমার এই 16টা ক্লাসের একটা প্লেলিস্ট করা আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে যে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন 2026 এই নেম দিয়ে একটা প্লেলিস্ট করা আছে। পরপর এই 16টা ক্লাস তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।